ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। ডিজিএফআই এর পাহারায় কিভাবে ব্যাংক লুটের ডন হলেন এস আলম? ইসলামী ব্যাংক থেকে 21 টেলিভিশন। মাঝরাতে প্রথম আলোর ছাপাখানায় কেন হানা দিয়েছিলেন গোয়েন্দারা? এক ব্যাংকেই $2 বিলিয়ন পাচার, পটিয়ায় 10,000 নিয়োগ আর মাফিয়া এস আলমের উত্থান পতনের অজানা ইতিহাস। মাফিয়া এই শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বন্দুক হাতে কোনো গ্যাংস্টার বা আন্ডারওয়ার্ল্ডের কোনো ডনের চেহারা। কিন্তু একটি স্বাধীন দেশে যদি কেউ বন্দুকের বদলে রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা আর ব্যাংকের ভল্ট ব্যবহার করে পুরো দেশের অর্থনীতিকে জিম্মি করে ফেলে, তবে তাকে আপনি কি বলবেন? বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে ব্যাংক মাফিয়া শব্দটি যদি একজন মাত্র মানুষকে ঘিরে তৈরি হয়ে থাকে, তবে সেই নামটি হল সাইফুল আলম মাসুদ বা এস আলম। তিনি শুধু একটি ব্যাংক দখল করেননি, তিনি আস্ত একটি দেশের আর্থিক ব্যবস্থাকে নিজের ছায়ার নিচে গিলে খেয়েছেন। ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সবখানে একই ছক। বেনামে শেয়ার কেনা, পরিচালনা পর্ষদ বদল, ডিজিএফআই এর ভয়ঙ্কর ছায়া, হাজার হাজার কোটি টাকার ঋণ এবং বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার। ক্ষমতার এমন নগ্ন ব্যবহার দেখে মনে হবে আমরা কোনো হলিউড বা বলিউডের কর্পোরেট গ্যাংস্টার সিনেমা দেখছি। আজ আমরা ব্যাংক মাফিয়া এস আলমের সেই ভয়ঙ্কর স্ক্যাম সাম্রাজ্যের শেষ পর্বের নিখুঁত ময়নাতদন্ত করব। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে 2017 সালের 5 জানুয়ারির সেই ভয়ঙ্কর রাতে ডিজিএফআই এর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের বোর্ডরুমে ঢুকে পড়েছিল এক অদৃশ্য শক্তি। কিভাবে রেডিসনের বোর্ডরুমে বসে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল এস আলমের হাতে। কিন্তু রেডিসনের সেই রাতের পর ইসলামী ব্যাংকের ভেতরে শুরু হয় ক্ষমতার এক নতুন পুনর্বিন্যাস, যেখানে দখল হওয়া একটি দুর্গে নতুন শাসক বসানো হচ্ছে। চেয়ারম্যান করা হয় সাবেক সচিব আরাস্তা খানকে, কিন্তু খুব দ্রুতই তার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এস আলম গ্রুপ। কারণটা কি? কারণ হলো ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে 3,500 কোটি টাকার আমানত রেখেছিল। আমানতের মেয়াদ শেষ হলেও টাকা ফেরত আসছিল না। আরাস্তা খান সেই টাকা ফেরত চান। তাতেই যেন ক্ষিপ্ত হয়ে ওঠে পুরো সিন্ডিকেট। অভিযোগ আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে ইসলামী ব্যাংকের শীর্ষ 20 কর্মকর্তাকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। সেখানে খোদ এস আলম এবং এসডিজি সমন্বয়ক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন, কিন্তু আরাস্তা খান রাজি হননি। এরপর আসে সেই সিনেম্যাটিক দৃশ্য। 2018 সালের এপ্রিলে সাইফুল আলম নিজেই যান আরাস্তা খানের বাসায়, যেন কোনো মাফিয়া ডনের শেষ সতর্কবার্তা। তিনি সরাসরি চোখের দিকে তাকিয়ে বলেন, ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। এরপরেই 26 এপ্রিল পদত্যাগ করতে বাধ্য হন আরাস্তা খান। আরাস্তা খানের বিদায়ের পর ইসলামী ব্যাংকের ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর ক্যাডারাইজেশন। ব্যাংকের খাতুনগঞ্জ শাখা রাতারাতি হয়ে ওঠে ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু। কারণ এই শাখার সবচেয়ে বড় ঋণ গ্রহীতা ছিল এস আলম গ্রুপ। এই শাখার কর্মকর্তাদেরই রাতারাতি বড় বড় পদে বসানো হয়ে থাকে। মেফতাউদ্দিন সহকারী ভাইস প্রেসিডেন্ট থেকে কয়েক বছরের মধ্যে হয়ে যান উপব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদ সাব্বির, কায়সার আলী সবাই লাফিয়ে লাফিয়ে প্রমোশন পান। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটে যখন এস আলমের নিজের ব্যক্তিগত সহকারী আকিজউদ্দিন পর্যন্ত ইসলামী ব্যাংকের ডিএমডি হয়ে যান। আর এই পুরো চক্রের সবচেয়ে ভয়ঙ্কর নামগুলোর একটি হলো মোহাম্মদ হাবিবুর রহমান। ইসলামী ব্যাংকের ভেতরে তাকে বলা হতো $2 বিলিয়ন ম্যান। অভিযোগ উঠেছে বৈদেশিক বাণিজ্যের আড়ালে $2 বিলিয়ন বা প্রায় 24,000 কোটি টাকা পাচারে সরাসরি সহায়তা করেছিলেন এই ব্যক্তি। ভাবুন একবার, যেই ব্যাংকে সাধারণ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় জমা রাখে, সেই ব্যাংকের ভেতর দিয়েই পাচার হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। শুধু টাকা লুট নয়, শুরু হয় নজিরবিহীন নিয়োগ বাণিজ্য। 2016 সালে ইসলামী ব্যাংকে কর্মী ছিল 12,700 জন, আর 2024 সালে তা দাঁড়ায় 24,000-এ। অর্থাৎ এস আলমের সময়ে প্রায় 10,000 নতুন নিয়োগ।
পরে নিরীক্ষায় উঠে আসে এই নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রায় ৪৫% চট্টগ্রামের পটিয়ার, যেখানে সাইফুল আলমের নিজের বাড়ি। কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই জাল সনদধারীদেরও চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু ইসলামী ব্যাংক তো কেবল ছিল শুরু। এরপর একই কায়দায় দখল করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক বা SIBL। ২০১৭ সালের ৩০ অক্টোবরের সেই রাতও ছিল সমান ভয়ঙ্কর। এমডি, কোম্পানির সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় DGFI এর কার্যালয়ে। সেখানে তাদের পদত্যাগপত্রে সই করানো হয়। সেই কক্ষে উপস্থিত ছিলেন খোদ সাইফুল আলম আর তার ভাই এবং জামাতা। ইসলামী ব্যাংক দখলের খবর যাতে কোনোভাবেই প্রকাশ না পায়, সেই জন্য ২০১৭ সালের ৫ই জানুয়ারি রাতে DGFI এর সদস্যরা সরাসরি হাজির হন দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ছাপাখানায়। অভিযোগ আছে তারা পরদিন পত্রিকায় কি ছাপা হবে তা দেখতে চান এবং ছাপাখানা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। ভাবুন, একটি ব্যাংক দখলের গল্প চেপে যেতে যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাতের আধারে সংবাদপত্রের প্রেসে যায়, তবে সেই দখল অভিযানের শেকড় ঠিক কতটা গভীরে ছিল। শুধু ব্যাংক নয়, একইভাবে ষড়যন্ত্র করে চেয়ারম্যান আব্দুস সালামকে জেলে পাঠিয়ে দখল করা হয়েছিল ২১ টেলিভিশনও। এটি কি শুধু অর্থনৈতিক অপরাধ ছিল, নাকি রাষ্ট্র, ব্যাংক আর মিডিয়ার ভেতরে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকারের জোট? তারপর একসময় শুরু হয় ধস। যে ইসলামী ব্যাংক একসময় দক্ষিণ এশিয়ার গর্ব ছিল, সেখান থেকে বিদেশি বিনিয়োগকারীরা একে একে পালিয়ে যেতে শুরু করে। ২০১৬ সালে যে ব্যাংকের মুনাফা ছিল ৪৪৭ কোটি টাকা, ২০২৫ সালে তা নেমে আসে মাত্র ১৩৭ কোটিতে। খেলাপি ঋণের হার ৪% থেকে বেড়ে দাঁড়ায় ৪৯%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম গ্রুপের প্রত্যক্ষ ও পরোক্ষ ঋণ এখন ২,২৫,০০০ কোটি টাকারও বেশি। আর রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম পরিবার সহ বিদেশে আত্মগোপনে। যারা একদিন বোর্ডরুম কাঁপিয়েছিলেন, তারা আজ ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ব্যাংক তাদের শেয়ার জব্দ করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, রেডিসনের সেই বোর্ডরুমে কি শুধু একটি ব্যাংক দখল হয়েছিল, নাকি সেদিন পুরো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ভেতরে ঢুকে পড়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার ছায়া? ডলারের দাম বৃদ্ধি, রিজার্ভের সংকট আর সংসারের বাড়তি খরচের মাধ্যমে এই লুটেরাদের পাচার করা হাজার হাজার কোটি টাকার মূল্য কি আজ এদেশের কোটি কোটি সাধারণ মানুষকেই চুকাতে হচ্ছে না? বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে হয়তো একদিন এই প্রশ্নের উত্তর লেখা হবে, কিন্তু সেই উত্তরটি হবে অত্যন্ত ভয়ঙ্কর। ব্যাংকিং খাতের অজানা অন্ধকার, মেগা স্ক্যামের পর্দার আড়ালের তথ্য এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।